জীবনে সবচেয়ে বড় সুযোগগুলো প্রায়ই সেখানে পাওয়া যায় যেখানে আমরা কেবল কাউকে সাহায্য করতে চাই, কোনো লোভ ছাড়াই। আজ আমরা এমন একটি গল্প শুনব যার হৃদয় ছুঁয়ে যায় এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি একটি বিমান ভ্রমণের গল্প, যেখানে দুটি ভিন্ন জগতের মানুষের মিলন হয়েছিল এবং তাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল। আপনারা শান্তভাবে এই গল্পটি শুনুন, এটি আপনাকেও ভাবতে বাধ্য করবে। রাকেশ বর্মা, যিনি লুমরন ইন্ডাস্ট্রিজ নামে ৮০০ কোটি টাকার একটি কোম্পানির চেয়ারম্যান ছিলেন, তিনি ফার্স্ট ক্লাসের আসনে বসেছিলেন। এটি ছিল একটি দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইট, কিন্তু রাকেশের মুখ লজ্জায় ও ক্লান্তিতে লাল হয়ে গিয়েছিল। তার ৬ মাসের মেয়ে দিয়া গত ৩ ঘণ্টা ধরে অবিরাম কাঁদছিল। ভাবুন, ফার্স্ট ক্লাস কেবিনে, যেখানে প্রত্যেকে শান্তি ও আরাম চায়, সেখানে ৩ ঘণ্টা ধরে একটি শিশু কাঁদছে। রাকেশ সব সম্ভাব্য চেষ্টা করেছিলেন। তিনি দিয়াকে কোলে নিয়ে গলিতে হেঁটেছেন, বোতল থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করেছেন, ডায়াপার বদলেছেন, এমনকি তার নয়েজ ক্যান্সেলিং হেডফোন দিয়ে হালকা সঙ্গীতও শুনিয়েছেন। কিন্তু কিছুই কাজ করেনি। তার স্ত্রী সুজাতা জরুরি অস্ত্রোপচারের পর হাসপাতালে ছিলেন, তাই রাকেশকে এই ৫ দিনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সফরে দিয়াকে একা সামলাতে হচ্ছিল। তিনি ভেবেছিলেন একজন পেশাদার ন্যানি ভাড়া করবেন, কিন্তু শেষ মুহূর্তে সেই ন্যানির ফুড পয়জনিং হয়ে যায় এবং অন্য কাউকে পাওয়া যায়নি। তার পাশের ফার্স্ট ক্লাসের যাত্রীরা রাগাত দৃষ্টিতে তাকাচ্ছিলেন। পাইলটও একটি হালকা ঘোষণাও করেছিলেন যে সব যাত্রীর আরামের দিকে খেয়াল রাখা হোক। এটা শুনে রাকেশ বুঝে গিয়েছিলেন যে এই বার্তা তার জন্যই ছিল। এ আসনে বসা হরিশজি, একজন অভিজ্ঞ ও বড় ব্যবসায়ী, তার স্ত্রীকে ফিসফিস করে বললেন, এ ধরনের শিশুদের ফার্স্ট ক্লাসে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়। ৩ আসনে বসা বিমলা দেবী, একজন সমাজসেবী, তার ফোনে দ্রুত টাইপ করছিলেন, সম্ভবত অভিযোগ করছিলেন যে কিছু বাবা মা অন্যের জন্য কোনো বিবেচনা করেন না। রাকেশ খুব লজ্জিত বোধ করছিলেন। তিনি এত বড় চেয়ারম্যান, বিলিয়ন টাকার ডিল পরিচালনা করেন, কিন্তু তার ছোট্ট মেয়ের কান্না থামাতে পারছিলেন না। দিয়ার প্রতিটি কান্না তার অসহায়ত্ব প্রকাশ করছিল। রাকেশ জানতেন না যে ৩ সারি পিছনে ইকোনমি ক্লাসে ১৬ বছরের আমন সিং বসেছিল। আমন তার চৌলিয়া গ্রাম থেকে লন্ডনে যাচ্ছিল আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। তার সফর ছিল দীর্ঘ। তার কাছে ছিল কেবল একটি পুরনো ব্যাকপ্যাক। তার বিমানের টিকিট তার পুরো সম্প্রদায় মিলে কিনে দিয়েছিল, চায়ের দোকানদার, মন্দির কমিটি এবং প্রতিবেশীরা। আমনের জন্য এই প্রতিযোগিতা ছিল এমআইটির মতো বড় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি জেতার একমাত্র সুযোগ। যদি সে জিতত, তাহলে তার পরিবার এবং পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ বদলে যেত। ২ বছর আগে আমনের ছোট বোন মিনার তীব্র পেটে ব্যথা হয়েছিল, কলিক হয়েছিল। সে ঘণ্টার পর ঘণ্টা কাঁদত, কিন্তু পরিবারের কাছে বড় ডাক্তার দেখানোর বা ব্যয়বহুল চিকিৎসার জন্য টাকা ছিল না। তখন আমন নিজেই দায়িত্ব নিয়েছিল। সে তার দাদি এবং স্থানীয় বৈদ্যের কাছ থেকে শিখেছিল এবং কলিক নিরাময়ের উপায় নিয়ে গবেষণা করেছিল। সে মাসের পর মাস বিভিন্ন ম্যাসাজ কৌশল এবং ধরে রাখার পদ্ধতি পরীক্ষা করেছিল। অবশেষে সে একটি সংমিশ্রণ খুঁজে পেয়েছিল: হালকা প্রেশার পয়েন্ট ম্যাসাজ, একটি বিশেষ ধরে রাখার পদ্ধতি এবং একটি নরম লড়ি, যা মিনার কান্না মাত্র কয়েক মিনিটে থামিয়ে দিত। তার দাদি স্নেহের সঙ্গে বলতেন, আমনের হাতে জাদু আছে, এ যে কোনো শিশুকে শান্ত করতে পারে। যখন আমন দিয়ার চিৎকার শুনল, তখন সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এটি কলিকের মতো একটি সমস্যা। সে জানত সে সাহায্য করতে পারে, কিন্তু তার মনে ভয়ও ছিল। সে একজন গরিব ছেলে, ইকোনমি ক্লাস থেকে এসেছে। তাকে মনে হলো ধনী লোকেরা তাকে সন্দেহের চোখে দেখবে। ২ ঘণ্টা ধরে আমন ভাবল। তার দয়ার অনুভূতি তার ভয়কে জয় করল। আমন তার বই বন্ধ করে উঠে দাঁড়াল। সে কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে গেল। ইকোনমি এবং ফার্স্ট ক্লাসের মাঝে দাঁড়িয়ে থাকা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে সন্দেহের দৃষ্টিতে দেখল। ফার্স্ট ক্লাসে যে শিশুটি কাঁদছে, আমার মনে হয় আমি হয়তো সাহায্য করতে পারি, আমন মৃদুর স্বরে বলল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের বিশ্বাস হল না। না ম্যাম, আমন ভদ্রভাবে বলল, আমার ছোট বোনেরও কলিগ ছিল এবং আমি কিছু কৌশল শিখেছি যা সাহায্য করতে পারে। এর আগেই রাকেশ বর্মা, যিনি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন, কাঁদতে থাকা দিয়াকে নিয়ে গলিতে এলেন। আমি শুনলাম কেউ সাহায্য করতে পারে? রাকেশ অত্যন্ত ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন। আমন গভীরভাবে শ্বাস নিল। স্যার, আমার নাম আমন সিং। আমি জানি আমি শুধু একটি বাচ্চা, কিন্তু আমার ছোট বোনের কলিগ ছিল এবং আমি কিছু পদ্ধতি শিখেছিলাম যা তার সাহায্য করত। রাকেশ প্রথমবার আমনের দিকে ভালোভাবে তাকালেন। তিনি তার চোখে বুদ্ধিমত্তা এবং দিয়ার জন্য আন্তরিক উদ্বেগ দেখলেন। কী ধরনের পদ্ধতি? রাকেশ জিজ্ঞাসা করলেন।
তার মেরুদণ্ডের নির্দিষ্ট পয়েন্টে হালকা চাপ দেওয়া এবং একটি বিশেষ ধরে রাখার পদ্ধতি যা গ্যাস এবং পরিপাকের চাপ কমায়, আমন ব্যাখ্যা করল। সে আরও বলল যে শিশুদের শান্তি এবং স্থির চাপের প্রয়োজন হয়। রাকেশ ফার্স্ট ক্লাস কেবিনের দিকে তাকালেন। সবাই আশা নিয়ে তাকিয়েছিল। রাকেশ একটি সিদ্ধান্ত নিলেন। দয়া করে তিনি দিয়াকে আমনের দিকে এগিয়ে দিয়ে বললেন, যদি আপনি এটি সামলাতে পারেন আমি যে কোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত। পরের মুহূর্তে যা ঘটল তা যেন জাদু। আমনের অভিজ্ঞ হাত দিয়াকে স্পর্শ করতেই তার কান্না কমতে শুরু করল। আমন তাকে এমন একটি অবস্থানে ধরল যা রাকেশ কখনো দেখেননি। কলিকের শিশুদের প্রায়ই গ্যাস আটকে যাওয়ার সমস্যা হয়। এই অবস্থান চাপ মুক্ত করতে সাহায্য করে, আমন বলল। দিয়ার চিৎকার ধীরে ধীরে কান্নায়, তারপর হেঁচকিতে এবং অবশেষে পুরোপুরি নীরবতায় রূপান্তরিত হল। পুরো ফার্স্ট ক্লাস বিস্ময়ে তাকিয়েছিল। আমন তারপর একটি নরম লড়ি গুনগুন করতে শুরু করল। এই গান কোথায় শিখলে? রাকেশ জিজ্ঞাসা করলেন। আমার দাদি শিখিয়েছিলেন, আমন উত্তর দিল। দিয়া ততক্ষণে আমনের কোলে পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল। হরিশজি এবং বিমলা দেবীও খুব মুগ্ধ হয়েছিলেন। এটি কতক্ষণ শান্ত থাকবে? রাকেশ আশা নিয়ে আমনকে জিজ্ঞাসা করলেন। যদি এটি আমার মনে হওয়া সমস্যা হয় তাহলে এটি পুরো ফ্লাইট শান্তিতে ঘুমাবে, আমন আত্মবিশ্বাসের সঙ্গে বলল। দিয়া গভীর ঘুমে চলে গেল। আমন দিয়াকে রাকেশের কোলে ফিরিয়ে দিল। রাকেশ এখন এই অসাধারণ ছেলেটিকে নতুন দৃষ্টিতে দেখছিলেন। আমন, তুমি বলেছিলে তুমি লন্ডনে গণিত প্রতিযোগিতার জন্য যাচ্ছ। রাকেশ মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ স্যার, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ। যারা শীর্ষে আসে তাদের এমআইটির মতো বড় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি মেলে, আমন জানালো। রাকেশ মুগ্ধ হলেন। তুমি নিশ্চয়ই গণিতে খুব ভালো। আমন বলল, তাকে সমস্যা সমাধান করতে ভালো লাগে, তা সে গণিতের সমীকরণ হোক বা কাঁদতে থাকা শিশুর সাহায্য করা। দুটোই পাজল যার জন্য সঠিক পদ্ধতির প্রয়োজন। রাকেশ আমনকে তার পাশে বসতে ইশারা করলেন এবং তার পটভূমি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমন বলল সে সব সময় সংখ্যায় ভালো ছিল, কিন্তু তার স্কুলে ভালো গণিত প্রোগ্রাম ছিল না। সে লাইব্রেরির বই এবং অনলাইন রিসোর্স থেকে নিজে নিজে পড়াশোনা করেছে। তার গণিতের শিক্ষক তার প্রতিভা চিনতে পেরে তাকে অতিরিক্ত সমস্যা দিয়েছিলেন। আমি প্রথমে শহর পর্যায়ের প্রতিযোগিতা জিতেছি, তারপর রাজ্য চ্যাম্পিয়নশিপ এবং তারপর জাতীয় কোয়ালিফাইং রাউন্ড, আমন বলল। তাকে গাণিতিক সমস্যায় প্যাটার্ন দেখা যায় যা অন্যদের চোখে পড়ে না। রাকেশ এখন বুঝতে পারছিলেন যে তিনি একজন গাণিতিক প্রতিভার সঙ্গে কথা বলছেন। তোমার লন্ডন সফরের খরচ কিভাবে হলো? রাকেশ জিজ্ঞাসা করলেন। আমনের মুখ একটু গম্ভীর হল। আমাদের সম্প্রদায় আমার বিমানের টিকিট এবং থাকার খরচের জন্য টাকা জোগাড় করেছে। আমাদের মহল্লার নাপিত, মন্দিরের লোকেরা, প্রতিবেশীরা সবাই অবদান রেখেছে, কারণ তারা আমার সম্ভাবনার উপর ভরসা করে। রাকেশের মনে গভীর পরিবর্তন এলো। আমন একটি পুরো সম্প্রদায়ের আশা ও স্বপ্নের ভার বহন করছিল। যদি তুমি প্রতিযোগিতা জিতে যাও তাহলে কি হবে? রাকেশ জিজ্ঞাসা করলেন। এমআইটি বা ভারতের শীর্ষ ইনস্টিটিউটে পূর্ণ বৃত্তি এবং জীবনযাত্রার খরচের জন্য টাকা, আমন বলল। এর মানে হল আমি সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করতে পারব এবং তারপর আমার সম্প্রদায়ে ফিরে অন্য শিশুদের জন্য শিক্ষা প্রোগ্রাম তৈরি করতে পারব। দিয়া তখনও শান্তিতে ঘুমাচ্ছিল। রাকেশ এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তাকেও অবাক করল। আমন, আমার তোমার জন্য একটি প্রস্তাব আছে, রাকেশ বললেন। কি ধরনের প্রস্তাব স্যার? আমন কৌতূহলী হল। আমি লন্ডনে 5 দিনের জন্য এসেছি, খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ের জন্য। তুমি দেখতেই পাচ্ছ আমি দিয়ার দেখাশোনার জন্য একেবারেই প্রস্তুত নই। আমি তোমাকে দিয়ার দেখাশোনার জন্য নিয়োগ করতে চাই। আমি তোমাকে প্রতিদিন 500 টাকা দেব। তোমার থাকার ব্যবস্থা আমার পাশের হোটেল রুমে হবে এবং আমি নিশ্চিত করব যে তোমার প্রতিযোগিতার জন্য যাতায়াতের ব্যবস্থা থাকবে। আমন অবাক হয়ে রাকেশের দিকে তাকিয়ে রইল। 500 টাকা প্রতিদিন স্যার? এটা আমার মা এক সপ্তাহেও আয় করেন না। একজন পেশাদার ন্যানির খরচ এটাই। এবং সত্যি বলতে তুমি ইতিমধ্যেই প্রমাণ করেছ যে তুমি দিয়ার সঙ্গে যে কোনো পেশাদারের চেয়ে বেশি দক্ষ, রাকেশ বললেন। আমনের মন দ্রুত চিন্তা করছিল। এই টাকা তার পরিবারের জন্য জীবন বদলে দেওয়ার মতো, কিন্তু তাকে তার প্রতিযোগিতায় মনোযোগ দিতে হবে। মিস্টার বর্মা, আমি আপনার প্রস্তাবে খুব খুশি, কিন্তু আমাকে এই গণিত প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। রাকেশ মুচকি হাসলেন। আমি পুরোপুরি বুঝতে পারি। প্রতিযোগিতা প্রথমে আসে। আমার তোমার সাহায্য শুধু আমার ব্যবসায়িক মিটিংয়ের সময় এবং সন্ধ্যায় দরকার হবে। বাকি সময় তুমি সম্পূর্ণ মুক্ত থাকবে পড়াশোনা এবং প্রস্তুতির জন্য। রাকেশ আরও কাছে ঝুঁকলেন।
আমন, গত 3 ঘন্টায় তুমি আমাকে এমন কিছু দেখিয়েছ যা আমি আমার ব্যবসায়িক জীবনে খুব কম দেখেছি। একজন মানুষ যে এমন সমস্যা সমাধান করতে পারে যা অন্যেরা পারে না এবং যে সত্যিকারের সহানুভূতি নিয়ে কাজ করে। আপনার কথার মানে কি? আমন জিজ্ঞাসা করল। তুমি আরামে তোমার ইকোনমি সিটে বসে থাকতে পারতে এবং একটি কাঁদতে থাকা শিশুকে উপেক্ষা করতে পারতে, কিন্তু তুমি ঝুঁকি নিয়েছ এবং একজন অপরিচিতের সাহায্য করেছ। এমন চরিত্র গাণিতিক প্রতিভার চেয়েও বিরল, রাকেশ বললেন। আমি কি একটু সময় নিতে পারি ভাবার জন্য? আমন জিজ্ঞাসা করল। অবশ্যই, রাকেশ উত্তর দিলেন। কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই। আমার কোম্পানি লুমরন ইন্ডাস্ট্রিজের একটি ফাউন্ডেশন আছে যা প্রতিভাবান ছাত্রদের বৃত্তি এবং মেন্টরশিপ দেয়। তুমি প্রতিযোগিতায় যেমনই ফলাফল করো, আমি চাই আমরা তোমার শিক্ষাগত লক্ষ্য সমর্থন করার বিষয়ে আলোচনা করি। আমনের হৃদয় দ্রুত ধড়কতে শুরু করল। বিমান যখন লন্ডন বিমানবন্দরে অবতরণ করল, আমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। মিস্টার বর্মা, আমন মৃদু স্বরে বলল, আমি আপনার প্রস্তাব গ্রহণ করছি। আমি আপনার ব্যবসায়িক মিটিংয়ের সময় দিয়ার দেখাশোনা করব। রাকেশ খুব স্বস্তি পেলেন। চমৎকার, রাকেশ বললেন। আমাদের জন্য একটি গাড়ি অপেক্ষা করছে যা আমাদের হোটেলে নিয়ে যাবে। আমরা গাড়িতে আমাদের ব্যবস্থার বিস্তারিত আলোচনা করতে পারি। যখন তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, একজন ধনী ব্যক্তি, একটি ঘুমন্ত শিশু এবং একটি কিশোর যে চৌলিয়া থেকে এসেছে, আমন লক্ষ্য করল সবাই তাদের দিকে তাকিয়ে আছে। যে গাড়িটি তাদের জন্য অপেক্ষা করছিল তা আমন কখনো দেখেনি। এটি ছিল একটি চকচকে কালো মার্সেডিস। আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে, আমন গাড়িতে বসতে বসতে বলল। প্রকৃত প্রতিযোগিতা 3 দিন চলবে। তোমার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্রগুলো কি? রাকেশ জিজ্ঞাসা করলেন। নাম্বার থিওরি এবং কম্বিনেটোরিয়াল গণিত, আমন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল। আমি সময়ের চাপে ও সমস্যা সমাধানেও ভালো। যখন তারা 5 তারা হোটেলে পৌঁছালো, আমনে মনে হলো সে যেন অন্য জগতে চলে এসেছে। হোটেলের লবি ছিল অপূর্ব, মার্বেল মেঝে এবং ক্রিস্টাল ঝাড়বাতি। তোমার রুম ওই দরজার পাশে, রাকেশ পাশের সুইটের দিকে ইশারা করে বললেন। তোমার সম্পূর্ণ গোপনীয়তা, নিজের বাথরুম এবং 24 ঘন্টা রুম সার্ভিস থাকবে। আমন রুমের মার্জিত পরিবেশে বিস্মিত হয়ে গেল। মিস্টার বর্মা, এটা অবিশ্বাস্য, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতেই হবে, আপনি এত উদার কেন? আপনি আমাকে খুব কমই চেনেন? আমন জিজ্ঞাসা করল। রাকেশ দিয়ার জন্য বোতল প্রস্তুত করছিলেন। আমন, আমার ব্যবসায়িক জীবনে আমি দ্রুত ব্যতিক্রমী মানুষদের চিনতে শিখেছি। তুমি বিমানে যা করেছ তা শুধু শিশুর দেখাশোনা ছিল না। তুমি সমস্যা সমাধানের দক্ষতা, আবেগীয় বুদ্ধিমত্তা এবং সাহস দেখিয়েছ। তাছাড়া তুমি আমাকে আমার নিজের বয়সের কথা মনে করিয়ে দাও। আমিও এমন একটি পটভূমি থেকে এসেছি যেখানে সুযোগ কম ছিল। আপনি ধনী হয়ে জন্মাননি? আমন এই প্রকাশে বিস্মিত হল। রাকেশ মুচকি হাসলেন। আমার বাবা ফ্যাক্টরি শ্রমিক ছিলেন এবং মা অফিস পরিষ্কার করতেন। আমি বৃত্তি নিয়ে মিশিগান বিশ্ববিদ্যালয় বা আইআইটি দিল্লিতে পড়েছি এবং আমার কোম্পানি শূন্য থেকে গড়ে তুলেছি। পার্থক্য হল, রাকেশ বললেন, আমার সফরে এমন মেন্টর পেয়েছিলাম যারা আমার সম্ভাবনায় বিশ্বাস করেছিল। আমি তোমার জন্য সেই মেন্টর হতে চাই। পরের সকালে রাকেশ ব্রেকফাস্টের সময়সূচি দিলেন। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমার মিটিং। দিয়া সাধারণত দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত ঘুমায়, তাই তোমার 2 ঘন্টা সম্পূর্ণ সময় থাকবে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য। আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমনের হৃদয় দ্রুত ধড়কছিল। সেখানে 60টি ভিন্ন দেশের স্মার্ট তরুণ মন ছিল। প্রতিযোগিতার পরিচালক স্বাগতা জানালেন, আপনারা সবাই গাণিতিক গবেষণার ভবিষ্যৎ। পরবর্তী 3 দিন আপনারা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা শুধু আপনার গাণিতিক দক্ষতাই নয়, আপনার সৃজনশীলতা, যুক্তি এবং সাহসও পরীক্ষা করবে। আমন দেখল কিছু প্রতিযোগী ধনী পরিবার থেকে এসেছে, কিন্তু সে রাকেশের কথা মনে রাখল। সাফল্য পটভূমি বা সম্পদের ওপর নির্ভর করে না, সমস্যা সমাধানের ক্ষমতার ওপর নির্ভর করে। প্রতিযোগিতার প্রথম রাউন্ড ছিল ব্যক্তিগত সমস্যা সমাধান। আমন তার টেক্সট বুকলেট খুলল। প্রথম সমস্যাটি ছিল নাম্বার থিওরি সম্পর্কিত, তার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র। পরের 4 ঘন্টা আমন সম্পূর্ণভাবে গাণিতিক সমস্যা সমাধানের জগতে হারিয়ে গেল। সে চাপের মধ্যে শান্ত থাকার জন্য তার দাদির শেখানো কৌশল ব্যবহার করল। প্রথম রাউন্ডের পর আমন হোটেলে ফিরল। কেমন হলো? রাকেশ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন। আমার মনে হয় আমি ভালো করেছি, কিন্তু এখানে অনেক প্রতিভাবান প্রতিযোগী আছে, আমন বলল। রাকেশ আমনের কণ্ঠে হালকা অনিশ্চয়তা শুনলেন। তিনি আমনকে পরামর্শ দিলেন, তোমার সেই দক্ষতার উপর ভরসা রাখো যা তোমাকে এখানে নিয়ে এসেছে। আমনের আত্মবিশ্বাস ফিরে এলো। আমন দিয়ার দেখাশোনা শুরু করল, যা তাকে শিথিল এবং উৎসাহী উভয়ই বোধ করাল। আমন দিয়াকে তার খেলনা দিয়ে সাধারণ গাণিতিক ধারণা শেখাল, ব্লক গোনা, আকৃতি বাছাই করা।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন ছিল দলগত সমস্যা সমাধান। আমন জাপান, জার্মানি এবং ব্রাজিলের প্রতিযোগীদের সঙ্গে একটি দলে ছিল। তারা ট্রাফিক প্রবাহ অপটিমাইজ করার জন্য একটি সমাধান ডিজাইন করল। আমন মানুষের বাস্তব আচরণ যোগ করে একটি অনন্য পদ্ধতি প্রস্তাব করল। আমন স্বাভাবিকভাবে তার দলে নেতৃত্বের ভূমিকা নিল। আমন, তোমার পদ্ধতি অসাধারণ, ব্রাজিলের মারিয়া বলল। দ্বিতীয় দিনের শেষে আমনের দল শীর্ষ 3-এ স্থান পেল। সেই সন্ধ্যায় রাকেশ আমনের সম্ভাবনা নিয়ে আবার ভাবছিলেন। আমন, আমি তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রাকেশ দিয়াকে ঘুম পড়ানোর পর বললেন, তুমি কাল ফাইনাল রাউন্ডে যেমনই পারফর্ম করো, আমি তোমাকে তোমার শিক্ষা শেষ হওয়ার পর আমার কোম্পানিতে একটি পদ অফার করতে চাই। কি ধরনের পদ? আমন বিস্মিত হল। রাকেশ একটি নতুন বিভাগ তৈরির কথা ভাবছিলেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গাণিতিক মডেলিংকে শিক্ষাগত অসমতা, স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের মতো সামাজিক সমস্যায় প্রয়োগ করবে। তোমার মধ্যে তাত্ত্বিক দিক এবং বাস্তব জগতের চ্যালেঞ্জ বোঝার বিরল সমন্বয় আছে, রাকেশ বললেন। মিস্টার বর্মা, এটা অসাধারণ শোনাচ্ছে, কিন্তু আমি এখনও মাত্র 16 বছরের, আমন বলল। ঠিক তাই, রাকেশ উত্তর দিলেন। এজন্যই আমি তোমার শিক্ষা এবং উন্নয়নকে আগামী বছরগুলোতে সমর্থন করতে চাই। বিনিময়ে তোমাকে তোমার দক্ষতা ব্যবহার করে তোমার সম্প্রদায়ের মতো সম্প্রদায়ের উপকার করার প্রতিশ্রুতি দিতে হবে। আমন বুঝল যে রাকেশ তাকে শুধু টাকার চেয়ে বেশি কিছু অফার করছেন। তিনি একটি অংশীদারিত্ব আহার করছেন। প্রতিযোগিতার তৃতীয় এবং চূড়ান্ত দিন ছিল ব্যক্তিগত উপস্থাপনা। আমনের সমস্যা ছিল অত্যন্ত জনবহুল শহরে সংক্রামক রোগের বিস্তার ভবিষ্যৎবাণী এবং প্রতিরোধের জন্য গাণিতিক মডেল তৈরি করা। আমন তার চৌলিয়ার ভিড়ের পরিস্থিতি এবং তার পরিবারের স্বাস্থ্য সমস্যার কথা ভাবল। আমনের উপস্থাপনা 20 মিনিট ধরে চলল। সে এটি আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সঙ্গে উপস্থাপন করল। বিচারক ডক্টর রিয়া শর্মা বললেন, তার সমাধান শুধু উন্নত গাণিতিক চিন্তাভাবনাই নয়, বাস্তব জগতের প্রয়োগের বোঝাপড়াও দেখায়। ম্যাম, আমি এমন একটি সম্প্রদায় বড় হয়েছি যেখানে স্বাস্থ্যসেবা অ্যাক্সেস সীমিত। আমি এই সমস্যাটির সমাধান করেছি এই ভেবে যে গাণিতিক মডেলগুলো কিভাবে মানুষের সত্যিকারে সাহায্য করতে পারে। আমন উত্তর দিল। বিচারকরা মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকালেন। যখন আমন তার উপস্থাপনা শেষ করল, তখন তার মনে হল সে তার সেরাটা দিয়েছে। সেই সন্ধ্যায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন শতাধিক প্রতিযোগীর সঙ্গে বসেছিল যখন ফলাফল ঘোষণা হল। তৃতীয় স্থান জার্মানির, দ্বিতীয় স্থান দক্ষিণ কোরিয়ার। আমনের হৃদয় জোরে ধড়কছিল। এবং এই বছরের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপের বিজয়ী ভারতের প্রতিনিধিত্বকারী আমন সিং ধারাভি থেকে অডিটোরিয়ামে করতালির ঝড় উঠল। আমন বিস্ময়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। তাকে ট্রফি এবং MIT বা তার পছন্দের শীর্ষ ইনস্টিটিউটে পূর্ণ বৃত্তি দেওয়া হল। পরিচালক দর্শকদের বললেন, বিচারক আমনের এই ক্ষমতায় সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন যে সে উন্নত ধারণাগুলোকে বাস্তব জগতের সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারে। যখন আমন ট্রফি নিয়ে মঞ্চে দাঁড়িয়েছিল, তখন সে দর্শকদের মধ্যে রাকেশ বর্মাকে উৎসাহে করতালি দিতে দেখল, যিনি দিয়াকে কোলে ধরেছিলেন। সেই রাতে রাকেশের হোটেল সুইটে আমন এবং রাকেশ শান্ত ডিনারের সঙ্গে উদযাপন করলেন। আমন দিয়াকে কোলে তুলল। জানেন মজার ব্যাপার কি? আমন দিয়ার দিকে তাকিয়ে বলল, এসব শুরু হয়েছিল কারণ আমি বিমানে একটি কাঁদতে থাকা শিশুকে শান্ত করতে সাহায্য করেছিলাম। আমি কখনো ভাবিনি যে একটি সাধারণ দয়ার কাজ এত বড় কিছুতে রূপ নেবে। রাকেশ চিন্তিতভাবে মাথা নাড়লেন। জীবনে এমনই হয়, তুমি কখনো জানো না যে সঠিক কাজ করলে তা এমন দরজা খুলে দেয় যার কথা তুমি কখনো কল্পনাও করনি। পরের দিন যখন তারা ফিরতি ফ্লাইটের জন্য প্রস্তুত হচ্ছিল, আমন এবং রাকেশ দুজনেই জানতেন যে এই অপ্রত্যাশিত মুখোমুখি হওয়ায় তাদের জীবন চিরতরে বদলে গেছে। আমন একজন মেন্টর এবং ভবিষ্যৎ কেরিয়ারের পথ পেল। রাকেশ একজন অসাধারণ তরুণ অংশীদার পেলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা দুজনেই শিখল যে কখনো কখনো জীবন বদলে দেওয়া সুযোগ আসে একটি সাধারণ সিদ্ধান্ত থেকে, কারো প্রয়োজনে সাহায্য করার সিদ্ধান্ত, যদিও তাতে কোনো স্পষ্ট উপকার না থাকে। যখন তাদের বিমান লন্ডন থেকে ফিরছিল, আমন জানালা দিয়ে সেই শহরের দিকে তাকাল যেটি তার জীবন বদলে দিয়েছিল এবং মুচকি হাসল। গরিব ছেলেটি যে একটি অসাধারণ কাজ করেছিল, একজন ধনী ব্যক্তির কাঁদতে থাকা শিশুকে শান্ত করে, সে আবিষ্কার করেছিল যে একটি সাধারণ সহানুভূতির কাজ তাকে কতদূর নিয়ে যেতে পারে।
তাই বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটি ছোট্ট দয়ার কাজ অপরিচিত জায়গায় কারো ভাগ্য বদলে দিতে পারে। সত্যিকারের প্রতিভা এবং ভালো মূল্যবোধ সব সময় নিজের জায়গা করে নেয়। আমরা আশা করি এই হৃদয়স্পর্শী গল্পটি আপনাদের ভালো লেগেছে। সবসময় মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় ধনী ব্যক্তি তারা নন যাদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং তারা যাদের হৃদয় সবচেয়ে সমৃদ্ধ। ধন্যবাদ।